হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমি খুবই দুঃখিত যে ইদানিং আমি ভিডিওতে রেগুলার হতে পারছি না। প্রতিদিন আমি একই ডায়লগ দিই, তার মানে বুঝতে পারছো তোমাদের ভাইয়ের আগের মতো কাজ করার সক্ষমতা নাই। জাস্ট খালি চিন্তা করো, 5-6 বছর ধরে সার্ভিস দিচ্ছি, এখন একটু মাঝে মাঝে তো একটু বুঝো তো রেস্ট লাগে, তবে তারপরে একেবারে কিন্তু তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি না, চেষ্টা করছি রেগুলারলি আসার জন্য। তো যাই হোক, বাড়তি কথা না বলে আমরা ছোট্ট একটা ব্রেক দেবো, তারপর মূল ভিডিওতে চলে যাবো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই এপিসোডের শুরুতে আমরা জুহিকে দেখতে পাই, আর সে জিনহুকে এত শক্তিশালী বা এত বদলানো অবস্থায় দেখে চিন্তা করে, ওর মতো একটা মফিজ যদি এত শক্তিশালী হয়, তাহলে তো আমি নিজেকে একটা হান্টার বলার যোগ্যতাও রাখি না। মানে জিনহুর মতো মফিজও এত শক্তিশালী হয়ে গিয়েছে, চিন্তা করে, এটা কোনো কথা? মানে উল্টো জুহি নিজেকে ছোট ভাবা শুরু করেছে, আর এ কারণে জুহি এখন হান্টার হিসেবে কাজ করতে ভয় পায়। তবে জুহি এখানে একটা কথা বলে জিনহুকে, সেটা হচ্ছে, দেখো, আমি ইচ্ছা করলে সি বা বি র্যাঙ্কের মিশনে যেতে পারতাম, কিন্তু আমি সবসময় তোমার সাথে থাকতে চেয়েছিলাম, আর এজন্য আমি শুধুমাত্র ডি বা ই র্যাঙ্কের মিশনে যাওয়ার সিদ্ধান্ত নিতাম, যাতে আমি শুধুমাত্র তোমার কাছাকাছি থাকতে পারি। তো এখানে জুহি জিনহুকে কিছু পুরনো দিনের কথা মনে করায়। ব্যাপারটা অনেকটা এরকম, মনে করো তুমি একটা ছেলেকে অনেক ভালোবাসতে গরিব কালে, ছেলে অনেক ধনী হয়ে গিয়েছে, এখন তোমার কাছে একটু মনে করো নিজের কাছে ছোট লাগছে নিজেকে, ব্যাপারটা এরকমই আর কি। তো যাই হোক, এরপর সে জিনহুর দেওয়া স্টোনটা ফিরিয়ে দেয় এবং বলে, আমি এখন হান্টারের কাছ থেকে রিটায়ার করছি এবং আমি গ্রামে আলামিনের কাছে ফিরে যাব। আর তারপর সে জিনহুকে প্রপারলি বাই বলে এখান থেকে চলে যায়। তবে এই আমাদের হারামজাদা জিনহু বড়লোক হয়েছে না, জুহিকে একটু আটকায় না। আর এদিকে আমরা দেখি জিনহু চিনজুলের কাছে গিয়েছিল, আর চিনজুল তো সব জেনে গিয়েছে যে জিনহুই কাং থেকে মেরেছে, কিন্তু চিনজুলের এটা বিশ্বাস করতে পারছিল না যে ও একটা ই র্যাঙ্কের হান্টার, সে কিভাবে বি র্যাঙ্কের একটা হান্টার কাংতে বা কাংতোকে মারতে পারে। কিন্তু তারপরেও চিনজুল জিনহুকে কিছু না বলে এখান থেকে চলে যায় এবং জিনহুকে উল্টো ওয়ার্নিং দেয়, ডংশুর ভাই ডাংশু কিন্তু এখনো তোমাকে খুঁজছে, যে কোনো সময় তোমার উপর কিন্তু হামলা করবে, তো এর জন্য তোমাকে সাবধানে থাকতে হবে। তো এটা শুনে জিনহু অনেক বেশি চিন্তিত হয়ে যায়। আর এখানে জিনঝুল করে কি, জিনহুকে বলে, ডংশুর ভাই ডাংশু কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর, আর সে একজন এস র্যাঙ্কের হান্টার, আর সে যে কোনো সময় তোমার প্রাণ নিতে পারে। তো এগুলো শুনে জিনহু চিন্তা করে, আমার লেভেল আরো বাড়াতে হবে, যাতে ডাংশু যদি ওকে হামলা করে ও বাঁচতে পারে এবং উল্টো ওকে মারতে পারে। তো যাই হোক, এর পরের দিন জিনহু আর জিনহু তাদের হান্টার টিমের কাছে আসে, আর এখানে সব দুর্বল হান্টার ছিল। তো জিনহু তখন সকল হান্টারকে বলে, আমি আর জিনহু, মানে ওই যে ওই বড়লোকের ছেলেটা, শুধুমাত্র আমরা দুজন পোর্টালের ভেতরে যাব, তোমরা সবাই বাইরে আমাদের আসার অপেক্ষা করবে, যদি সমস্যা মনে করো বা আমাদের আসতে দেরি হয় তখন তোমরা কেবল ভেতরে ঢুকবে। তো ওই বড়লোকের ছেলে জিনহু সবাইকে মানা করে, তোমরা কিন্তু ভেতরে ঢুকবে না। আর পাশাপাশি জিনহু সেই স্টোনটা দেখে যেটা সিস্টেমটাকে কাং থেকে হারানোর জন্য দিয়েছিল। তো জিনহু করে কি, সেই স্টোনটা ভেঙে নিজের উপর অ্যাপ্লাই করে, এতে তার ভেতরে কিছু নতুন পাওয়ার চলে আসে। আর তারপর জিনহু করে কি, জিনহুকে নিয়ে এই পোর্টালের ভেতরে যেতে থাকে, আর তাদেরকে একলা যেতে দেখে টিমের বাকি হান্টাররা মনে করে জিনহু আর ওই বড়লোকের ছেলে জিনহু ওরা বেঁচে ফিরতে পারবে না, ওরা শেষ। কিন্তু কিছু সময় পরই ওরা দুজনে জীবিত অবস্থায় ফিরে আসে এবং ওরা ডানজেনের বসকেও মেরে এসেছিল, আর এর ফলে পোর্টালটা নিজে থেকে বন্ধ হয়ে যায়। তো এটা দেখে বাকি সব হান্টাররা তো অবাক হয়ে যায়। আর তারপর জিনহু আর জিনহু সকল হান্টারকে আরেকটা রেডে যাওয়ার কথা বলে, আর আরেকটা রেডেও জিনহু এখানকার সকল মনস্টারকে মেরে ফেলে। আর এমনটা করতে করতে অনেকগুলো পোর্টালে গিয়ে সবগুলো বসকে মেরে ফেলে এবং স্টোন একত্র করে বাইরে নিয়ে আসে। আর এতগুলো পোর্টালের বসকে হারানোর জন্য জিনহুর লেভেল আরো দ্রুত বাড়তে থাকে, পাশাপাশি জিনহুর কাছে ইনভিজিবল হওয়ার পাওয়ারও চলে আসে। তো এখন জিনহু চিন্তা করে যে তার পাওয়ার কোন র্যাঙ্ক পর্যন্ত পৌঁছে গিয়েছে, মানে ও কি এস র্যাঙ্কে গিয়েছে, বি র্যাঙ্কে গিয়েছে, নাকি কোন র্যাঙ্কে গিয়েছে, মানে ওই যে ক্যাসেলে গেল ওর মাকে জীবিত করার ওই ফর্মুলাটা পেয়ে যাবে, সেখানে যাওয়ার যোগ্য হয়েছে কিনা। তো জিনহু যখন এটা চিন্তা করছিল তখনই সে একটা নোটিফিকেশন দেখতে পায়, যেখানে লেখা ছিল, প্লেয়ার এখন একটা দরকারি লেভেলে পৌঁছে গিয়েছে এবং তাকে এখন জব চেঞ্জ মিশন করতে হবে। বিষয়টা আমি বুঝতে পারিনি, কিন্তু পরে তুমি বুঝতে পারবে যে জব চেঞ্জ মিশনটা কি। আর অন্যদিকে হোয়াইট টাইগার গিল্ডের কিছু লোকজন জানতে পারে যে ইউজিন কনস্ট্রাকশন, মানে ওই বড়লোক ছেলেটার গিল্ড, সেটা সি র্যাঙ্কের সকল পোর্টালকে সরকারের কাছ থেকে অনেক দামে কিনে নিয়েছে। তো বিষয়টা বুঝিয়ে বলি তোমাদেরকে,
এখানে এরকম অনেক গিল্ড রয়েছে বা কোম্পানি রয়েছে এবং যে পোর্টাল গুলো খোলে এগুলোর মালিক মনে করো সরকার, এবং সরকারের কাছ থেকে তারা টাকা নিয়ে বা মনে করো পোর্টাল কিনে তারপর তাদের সেখানে মিশনে যেতে হয়। তারপর ওই মিশনে তুমি যা পাও, মনে করো কয়লার খনি পেয়েছো, সরকারের কাছ থেকে কিনে নিয়ে তারপর তুমি কয়লার খনিতে যা পাও, ব্যাপারটা এরকম। তো যাই হোক, তারা সবাই জানতে পারে যে ওরা গিয়ে সবগুলো পোর্টালে গিয়ে সফল এবং ওদের টিমে জিনহো রয়েছে। তো জিনহুর নাম দেখেই ওই টাইগার গ্রুপের একজন চিনে যায়। আর এই লোক সানমিনকে এটাও বলে যে জিনহো তো সেই ছেলেটা যে ডাবল ডেনজেন থেকে বেঁচে এসেছে, আর ডংসু মারা যাওয়ার পরও সেই রেড থেকে সে বেঁচে এসেছিল। আর কিছুদিন আগে কাংতে যে রেডে মারা গিয়েছে বা মিশনে মারা গিয়েছে সেখান থেকে সে জীবিত ফিরতে এসেছে। তো এইগুলো শুনে সানমিনের মানে ওই হোয়াইট টাইগার গিল্ডের যে তোমার লিডার তার জিনহুর উপর সন্দেহ হয়। আর এইদিকে জিনহু আর ওই বড় লোকের ছেলে জিনহো সবসময় একলাই ওই রেডে যায় এবং অন্য হান্টারদের ভেতরে ঢোকায় না। আর এইদিকে সানমিনের মনে হয় নিশ্চয়ই জিনহুর পাওয়ার অনেক বেশি জেগে উঠেছে, নতুন করে আবার জেগে উঠেছে। আর এই কারণে সে অনেক বেশি শক্তিশালীও হয়ে গিয়েছে, কারণ সে 3টা বড় বড় ঘটনা থেকে বেঁচে ফিরে এসেছে। তো এরপর সানমিন করে কি, জিনহু সম্পর্কে আরো বেশি জানার জন্য একটা জায়গায় চলে আসে যেখানে জিনহু রেড করেছিল। আর এখানে সানমিন সকল হান্টারকে পোর্টালের বাইরে আরাম করে বসে থাকতে দেখে। তো এসব দেখে সানমিন বুঝে যায় যে তার সন্দেহ ঠিকই ছিল, জিনহু একলাই সবাইকে বাইরে রেখে পোর্টালের ভেতরে গিয়েছে। তো এটা দেখে সানমিন এখান থেকে চলে যায়। আর তখনই জিনহু আর জিনহু রেড থেকে মানে মিশন থেকে পোর্টাল থেকে বাইরে আসে। আর তারপর জিনহু জিনহুর কাছ থেকে একদিন ছুটি চায়, কারণ তাকে ওই জব চেঞ্জের কোয়েস্টটা পূরণ করতে হবে। তো এখানে জিনহু একদিনের ছুটি দেওয়ার জন্য রাজি হয়ে যায়। জিনহু মানে বড়লোকের ছেলে। আর চিন্তা করতে থাকে আগামীকাল তার যতগুলো পোর্টাল ছিল কাজ করার সেগুলো সে ক্যান্সেল করে দেবে, কিন্তু জিনহু এমনটা করতে মানা করে দেয়। আর এইদিকে সানমিন লুকিয়ে জিনহু এবং জিনহুর কথা শুনছিল। আর অন্যদিকে আমরা চইকে দেখতে পাই, আর তার একটা স্বপ্ন আসে। আর সেই স্বপ্নের মধ্যে দেখতে পাই তার সাথে আগে যেটা হয়েছিল জেজু আইসল্যান্ডে, মানে এই সিরিজ যখন শুরু হয় ওই যে পিঁপড়া মনস্টারদের সাথে লড়াই তো হেরে এসেছিল। আর এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে আবার ঘুম থেকে জেগে পড়ে এবং চই আবারও জিজু আইসল্যান্ডে যাওয়ার জন্য বা জেজু আইসল্যান্ডে যাওয়ার জন্য চিন্তা করে। আর এইদিকে সানমিন জিনহুর কাছে আসে আর তার সাথে কথা বলে। তো এখানে সানমিন জিনহুকে তার সাথে কাজ করার অফার দেয়, কারণ সে জেনে গিয়েছিল জিনহু অনেক পাওয়ারফুল। আর তখনই জিনহু সানমিনকে বলে ইউজিন কনস্ট্রাকশন আমাকে তাদের সাথে কাজ করার জন্য 30 বিলিয়ন ওন দেওয়ার ওয়াদা করেছে। তো এটা শুনে সানমিন চমকে যায়, কারণ জিনহুকে এত টাকা দেওয়ার মতো টাকা তো ওদের নেই, ওরা মানা করে দিয়ে এত টাকা দিতে পারবো না ভাই। আর তখন জিনহু সেখান থেকে যেতে থাকে। বাট তখন জিনহু সানমিনকে বলে আমার ব্যাপারে তোমাকে কে বলেছে, কেন তুমি এখানে এসেছো? আর তখনই জিনহু ইনভিজিবল বা অদৃশ্য হয়ে যায়। তো এটা দেখে সানমিন চমকেও যায়, ভয় পেয়ে যায় এবং সে বলে আমি তোমার সম্পর্কে জানার জন্য কাউকে জিগাইনি, আমি নিজেই তোমার পেছনে গোয়েন্দাগিরি করেছি। আর এখানে সানমিন জিনহুকে এটাও বলে যে সি র্যাঙ্কের সকল পোর্টাল গুলো বিক্রি হয়ে যাওয়ার কারণে বা ওই যে তোমার কি কনস্ট্রাকশন জানি ওইটা সব কিনে নেওয়ার কারণে আমরা কোনো পোর্টালই পাচ্ছি না। আর এরপর এটা নিয়ে যখন আমি খোঁজ নেই তারপর আমি তোমার পর্যন্ত পৌঁছে যাই। তো এটা শুনে জিনহু সানমিনকে মানা করে দেয় যে আমার পাওয়ার সম্পর্কে কাউকে কিন্তু কিছু বলবে না। পাশাপাশি এটাও বলে তুমি যদি আমার পাওয়ার সম্পর্কে কাউকে কিছু বলো আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো, স্বয়ং আলামিনও তোমাকে বাঁচাতে পারবে না। আর তখন জিনহু করে কি সানমিনের সাথে একটা ডিলই করে। সে বলে আচ্ছা ঠিক আছে, আমার কাছে 3টা সি পোর্টাল আছে, আমি তোমার কাছে বিক্রি করবো, কিনবে? মানে আগামী দিন ও তো মনে করো পোর্টালে যাবে না, জব চেঞ্জের কাজ করতে যাবে। তো 3টা পোর্টালে কাজ ছিল, ওই 3টা পোর্টালও বিক্রি করে দিতে চায় বেশি দামে। তো জিনহু করে কি অনেক বেশি দাম দিয়ে 3টা সি র্যাঙ্কের পোর্টাল সানমিনের কাছে আই মিন হোয়াইট টাইগার গিল্ডের কাছে সেল করে দেয়। আর তারপর জিনহু সানমিনকে একটা ওষুধ খায়, আর এতে করে যেটা হয় সানমিনের চেহারা ক্ষতটা যে ছিল ওটা ঠিক হয়ে যায়। আর তারপর আমরা জিনহুকে দেখি যে কিনা এই কথাটা শুনে খুব খুশি হয় যে আগামীকাল তো জিনহুর ছুটি নিয়েছে, 3টা পোর্টালের ক্যান্সেল করতে চেয়েছিল সেটা নাকি আরো বেশি দামে জিনহু বিক্রি করে দিয়েছে। আর এইদিকে সানমিন যখন চেক করে দেখতে পায় যে পোর্টাল গুলো কিনেছে এত দাম দিয়ে সেগুলো এর চেয়ে আসলে অনেক বেশি সস্তা। আরো বুঝতে পারে জিনহুকে ল্যাংট্যাং করে দিয়েছে, মানে ঠকিয়ে দিয়েছে। কিন্তু সানমিন এটা ভেবে খুশি ছিল যে অন্তত জিনহুর সাথে সম্পর্ক তো হয়েছে, যেহেতু সম্পর্ক হয়েছে ভবিষ্যতে কাজে লাগানো যাবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই জিনহুকে যে সে ওই জব চেঞ্জ মিশন পূরণ করার জন্য অনেক দূরের একটা জায়গায় যাচ্ছিল। আর এই এন্ডিং এর সাথেই সোলো লেভেলিং এর 10 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা 11 নম্বর এপিসোডে চলে যাই। তো 11 নম্বর এপিসোডের শুরুতে আমরা জিনহুকে দেখি আই মিন ও যে জব চেঞ্জের মিশনটা পূরণ করার জন্য একটা জায়গায় এসেছে। তো এখানে জিনহু চিন্তা করতে থাকে যে এই জব চেঞ্জ মিশন কি অনেক বেশি ভয়ঙ্কর হবে, তবে তারপরেও জিনহু আরো বেশি শক্তিশালী হওয়ার জন্য এই চ্যালেঞ্জটা গ্রহণই করে ফেলে। আর তখনই জিনহুর সামনে অনেক বড় একটা পোর্টাল আসে, তবে তারপরেও জিনহু ভয় না পেয়ে সেখানে চলে যায়। আর ভেতরে আসার পরে সে কিছু নোটিফিকেশন পায়। আর তখন সে জানতে পারে এই মিশনের মাঝখানে সে তার ফুল রিকভারি পাওয়ার ব্যবহার করতে পারবে না, মানে জিনহু যদি ভেতরে অসুস্থ হয় সে যে নিজেকে হিল করবে সেটার ফুল হিল সে করতে পারবে না। এমনকি এই মিশনটা পুরো শেষ করা বাদ দিয়ে সে বের হতে পারবে না, হয় মরো নয়তো মারো। তো জিনহু এই নোটিফিকেশনটা যখন পড়ছিল তখন ওর সামনে মাস্ক পরা একটা সৈনিক আসে। সে জিনহুর উপর হামলা করে শুরু করে আর জিনহু ওই সৈনিকের সাথে ফাইট করে এবং তাকে মাথা কেটে মেরে ফেলে। বাট তখন সেখানে আরো অনেক সৈনিক আসতে থাকে। আর ওইদিকে জিনহু আই মিন ওই বড় লোকের ছেলে তার ভাই আর বাবার সাথে ডিনার করছিল। তো এখানে জিনহুর বড় ভাই জিনহু এবং তার বাবাকে বলে আমার হান্টার গিল্ড বানানোর কাজ তো বেশ ভালোই চলছে, মানে বড় ভাই বলছে আর কি, এবং আমেরিকান এবং বাংলাদেশি অনেক এস র্যাঙ্কের হান্টারও
আমাদের গিল্ডে যোগ দিতে চাইছে। তবে এটা শুনে ওই জিনহো বেশ চিন্তিত হয়ে যায়, কারণ ওর বড় ভাই ওর চেয়ে আরো বেশি এগিয়ে যাচ্ছে। তবে এখানে জিনহোর বড় ভাই উল্টো জিনহোকে বলে, আমি জানি লুকিয়ে তুইও কোনো কিছু একটা করছিস, তবে যাই করিস না কেন তুই কিন্তু আমার রাস্তায় আসিস না, তাহলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হবে, মানে তুই আবার গিল্ড বানাতে কিন্তু যাস না। আর এইদিকে জিনহো অনেকগুলো মনস্টারের সাথে একলাই ফাইট করছিল, আর এতে জিনহো অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু তখন একটা ইনভিজিবল সৈনিক মানে অদৃশ্য সৈনিকের উপর হামলা করে, কিন্তু জিনহো কোনোভাবে সেই সৈনিককেও হারিয়ে দেয়। আর তখন সেখানে একটা জাদুকর জিনহুর উপর হামলা করে, আর এখানে জিনহু তার সকল পাওয়ার দিয়ে এদের সাথে লড়াই করা শুরু করে এবং এক এক করে সবাইকেই মারতে থাকে। তো দেখতে দেখতে জিনহু সবাইকেই খতম করে দেয়, আর এতে করে জিনহু অনেকগুলো সেফটি জিনিসপত্র পেয়ে যায়। আর তারপর জিনহু এগিয়ে যায়, আর তারপর সে অনেক বড় একটা দরজা দেখতে পায়। তো জিনহু এরপর দরজা খুলে ডানজানের ভেতরে চলে আসে, আর এখানে একটা সিংহাসন রাখা ছিল, আর সেটার হেফাজত করছিল ইগ্রিস নামের একজন সৈনিক। তো এখানে তখন ইগ্রিস সৈনিক করে কি জিনহুর উপর হামলা করতে আসে, আর তার আক্রমণগুলো অনেক স্পিডি এবং পাওয়ারফুল ছিল। তো এখানে জিনহু আর এই ইগ্রিস কিন্তু অনেক স্পেশাল। তো যাই হোক, জিনহু কিন্তু ইগ্রিসের উপর হামলা করে, কিন্তু জিনহুর হামলা ইগ্রিসের কিছুই হয় না। তবে তারপরেও জিনহু হার মানে না, এবং জিনহু তখন তার অস্ত্র ছাড়াই ইগ্রিসের সাথে ফাইট করার সিদ্ধান্ত নেয়, এবং এটা দেখে ইগ্রিসও তার নিজের হাতিয়ার ফেলে দেয় এবং কোনো হাতিয়ার ছাড়াই জিনহুর সাথে ফাইট করার সিদ্ধান্ত নেয়। তো এটা দেখে জিনহু তো পুরো শকড হয়ে যায়, কারণ সেই প্রথমবার দেখলো যে কোনো মনস্টার মানুষের মতো ইগো রয়েছে এবং সমান সমানে লড়াই করতে চায়। আর অন্যদিকে আমরা দেখি জয়কে যে চেয়ারম্যান গোকে কল করে, আই মিন এই যে তোমার এই কি বলে এই মনস্টারের চেয়ারম্যান, এবং তার কাছে আরো একবার ওই জেজু আইল্যান্ডে বা দ্বীপে যাওয়ার জন্য অনুমতি চায় এবং পেয়েও যায়, আর এ কারণে থ্যাংক ইউ বলে। আর এখানে চেয়ারম্যান গো জয় এবং অন্য হান্টারদেরকে পারমিশন দেয়, তবে সাবধানে যেতে বলে এবং সবার খেয়াল রাখতে বলে। আর অন্যদিকে জিনহু আর ইগ্রিস কিন্তু কোনো হাতিয়ার ছাড়াই ফাইট করছিল, কিন্তু তখন হঠাৎ করে ইগ্রিস তার স্পিডের সাহায্যে জিনহুকে অনেক মারে, আর জিনহু বুঝতে পারে সে যদি এভাবেই ইগ্রিসের সাথে লড়াই করতে থাকে তাহলে সে হেরে যাবে। তো এখানে জিনহু ইগ্রিসকে হারানোর জন্য অন্য একটা রাস্তা খুঁজে বের করতে থাকে, এবং জিনহু তার স্পিড দ্বিগুণ করে ফেলে এবং ফুল স্পিড দিয়ে ইগ্রিসকে হামলা করে, কিন্তু তারপরেও ইগ্রিস জিনহুর হামলা থেকে বেঁচে যায় এবং উল্টো জিনহুকে মারতে থাকে। তবে লড়াই করতে গিয়ে জিনহুর অবস্থা বেশ খারাপ হয়ে যায়। আর ওইদিকে জিনহা মানে আমাদের নায়কের ছোট বোন, সে তার বড় ভাইয়ের জন্য রান্না করে বাসা অপেক্ষা করতে থাকে, আর এইদিকে ইগ্রিস তার তরল আবার তুলে নেয়, এবং এরপর সে জিনহুকে যখন শেষ করতে যাবে তখনই হুট করে জিনহু করে কি ইগ্রিসের তরল থামে এবং বলে, আরে আমি তো এখনো হারিনি। তো এরপর জিনহু তখনই তার পুরো পাওয়ার নেওয়ার হামলা করে এবং ইগ্রিসকে খুব মারে, আর তারপর নিজের ড্যাগারের সাহায্যে ইগ্রিসকে শেষ করে দেয়, আর এভাবে ইগ্রিস হেরে যায়। কিন্তু তারপরেও জিনহু এটা চিন্তা করে যে এই লড়াই সে কোনোভাবে ভাগ্যের জোরে জিতে গিয়েছে, নিজের ক্ষমতায় নয়, কারণ ইগ্রিস তার চেয়ে সব দিক দিয়ে ভালো ছিল। তবে জিনহু ইগ্রিসকে হারানোর কারণে 4টা রিওয়ার্ড পায়, আর এতে ছিল অনেকগুলো কয়েন, হেলমেটস, সেফটি স্যুট, আর পাশাপাশি এই জায়গায় কিং হবার জন্য একটা রুন স্টোনও পায়, আর পাশাপাশি জিনহু এর সাথে একটা টেলিপোর্টেশন স্টোনও পায়। তো এটা দেখে জিনহু একটু টেনশন করে এবং চিন্তা করতে থাকে, এই স্টোনটা আমি বিপদ শেষ হওয়ার পরে কেন পেলাম, মানে টেলিপোর্ট স্টোন মানে হচ্ছে পালিয়ে যাবে নগদ। তো জিনহু যখন এই কথা চিন্তা করছিল তখন আরেকটা মিশন পায়, আর এই মিশনটা ছিল হচ্ছে জিনহুকে জাস্ট বেঁচে থাকতে হবে এবং সিস্টেম জাস্ট ওকে গুড লাক বলে, চিন্তা করো। আর তখন এখানে অনেকগুলো পোর্টাল খুলে এবং সেখান থেকে সৈনিকরা বের হতে থাকে। তো জিনহু তখন এই মিশন ফুলফিল করার জন্য এই সৈনিকদের সাথে লড়াই করতে থাকে, আর এইদিকে চই অনেকগুলো হান্টার নিয়ে আবারও জেজু আইল্যান্ডে রেড করার জন্য বেরিয়ে পড়ে, আর এইদিকে জিনহু যতজন সৈনিককে মারতো তত সংখ্যা আরো বেড়ে যেত। তো জিনহু তখন সকল সৈনিকদের হাত থেকে জীবিত থাকার জন্য ইনভিজিবল হয়ে যায়, কিন্তু তখন একজন জাদুকর ওর শক্তিকে ভেঙে দেয়, আর তাকে দেখার পরে সকল সৈনিক তার উপর হামলা করতে যায়, কিন্তু জিনহু তখন রেগে যায় আর সেই সৈনিকদের উপর হামলা শুরু করে দেয়। আর এদের সাথে লড়াই করে জিনহু বুঝতে পারে জিনহু খুব বেশিক্ষণ ওদের সাথে টিকতে পারবে না, আর এর জন্য তখন জিনহু করে কি তার টেলিপোর্টেশন স্টোনের সাহায্যে সেখান থেকে বের হওয়ার কথা চিন্তা করে, কিন্তু তখন একজন সৈনিক করে কি জিনহুর উপর হামলা করে এবং জিনহুর হাত থেকে ওই স্টোনটা নিচে পড়ে যায়, মানে যে স্টোন দিয়ে ইউজ করে পালাবে। আর তারপর সকল সৈনিক একসাথে মিলে জিনহুর উপর হামলা করতে আসে, আর এই সময় মনে হয় হয়তো আমাদের জিনহু শেষ হয়ে যাবে, আর এখানেই 11 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো চলো এবার সর্বশেষ বা 12 নম্বর এপিসোডটা সম্পর্কে আমরা জানি, মানে সিজন 1 এর এটাই সর্বশেষ এপিসোড। তো সর্বশেষ এপিসোড যখন শুরু হয় তখন আমরা দেখতে পাই সকল সৈনিক একসাথে মিলে জিনহুর উপর হামলা করে এবং ওকে অনেক মারে। তবে জিনহু তাদের সবার সাথে লড়াই করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, তার স্টামিনাও এখন অনেক কম হয়ে গিয়েছিল। তবে তারপরেও জিনহু হার মানে না, সে জানে হারা জিনিসটা কেমন, কারণ প্রথমে সে একটা ই র্যাঙ্কেরই হান্টার ছিল এবং সে সবসময় হেরে যেত। তো এর জন্য জিনহু এই সৈনিকদের সাথে লড়াই চালিয়ে যায়, কিন্তু জিনহু তখন আরো অনেক বেশি ব্যথা পায়। আর তখন জিনহুর মনের মধ্যেই সেই সব আওয়াজ সে শুনতে পায় যখন মানুষজন তাকে বলতো এই জিনহু হচ্ছে সবচেয়ে দুর্বল হান্টার, ওকে কলকাতা হার্বাল খাওয়া, ওকে জিনসিং খাওয়া, এবং সেই ই র্যাঙ্কের পোর্টালে গিয়ে আহত হয়ে হসপিটালে যেত। আর তখনই জিনহুর হ্যালুসিনেশন হয়, তার মনে হতে থাকে মিস্টার সং এবং জুহি ওকে দুর্বল হান্টার হওয়ার কারণে ওকে কাজ ছেড়ে দিতে বলছে, যে তোমার জীবনের ঝুঁকি রয়েছে। এবং জিনহু এখানে তার পূর্ণ রূপটাও দেখতে পায় এবং বলে এত কিছু পেয়ে যাওয়ার পরই তোমার সেখানেই থেমে যাওয়া উচিত ছিল, তুমি আর কত কিছু পেতে চাও, আর কি পেতে চাও, তুমি এখন এখান থেকে চলে যাও, তোমার জন্য ভালো হবে, আই মিন টেলিপোর্ট করে চলে যেতে বলছে। আর এইদিকে আমরা চেয়ারম্যান গোকেও দেখি যে এখন ঝিনচুলকে বলে 3
বছর আগে যখন সকল হান্টাররা মিলে জেজু আইল্যান্ডে রেড করার জন্য গিয়েছিল, তখন আমি পুরোপুরি ফিট ছিলাম না। আর তখন সব হান্টার জেজু আইল্যান্ডে বাজেভাবে হেরে গিয়েছিল এবং অনেক নিরীহ মানুষের প্রাণও গিয়েছিল। তো এই ঘটনার পরে সকল হান্টাররা ডিপ্রেশনে চলে যায় এবং তারা আজ পর্যন্ত সেই দুঃখ ভুলতে পারেনি। তো এই জন্য আমি সেই হান্টারদের আবার ওই আইল্যান্ডে যাওয়ার অনুমতি দিয়েছি। তো চেয়ারম্যান গোর কথা শুনে তখন আমরা বুঝতে পারি অনেকজন হান্টার মিলে যখন জেজু আইল্যান্ডে তৃতীয় রেড করেছিল, তখন সেখানকার মনস্টারগুলো এত বেশি ভয়ঙ্কর ছিল যে তারা এস র্যাঙ্কের হান্টারকেও হারিয়ে দিয়েছিল এবং অনেক মানুষের প্রাণও নিয়ে নিয়েছিল। আর এই দিকে জিনহু তার পুরনো রূপ দেখতে পাচ্ছিল, যে কিনা জিনহুকে দুর্বল হওয়ার জন্য থেমে যেতে বলে, বাট জিনহু তার পুরনো রূপের কোনো কথা শুনে না, তবে এখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ওই মুহূর্তে একটা সৈনিক জিনহুর মাথার উপর হামলা করে এবং তাকে মাটিতে ফেলে দেয়। আর এতে জিনহুর মাথা থেকে প্রচন্ড রক্ত বের হতে থাকে। আর এরপর একটা সৈনিক যখন জিনহুর মাথার উপরে তরল দিয়ে হামলা করতেই যাচ্ছিল এবং জিনহুরও মনে হচ্ছিল সে মারা পড়বে, বাট ওই মুহূর্তেই কি হয় জানো, জিনহুর প্রতিদিনই কিন্তু একটা ডেইলি মিশন করার টাইম আসে, যে এতক্ষণ দৌড়াতে হবে, এতগুলো এক্সারসাইজ করতে হবে, এবং সেই টাইমে যদি ও ব্যায়াম না করে তাহলে কি হয়, ওকে পেনাল্টি দেওয়া হয়, মানে ওকে একটা ডাইমেনশনে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে ওকে কি করা হয়, মনস্টাররা দৌড়ানি দেয়। তো ও যেহেতু আজকে ওই এক্সারসাইজ করেনি, তো ওই ডেইলি মিশন যেহেতু পূরণ হয়নি, এর জন্য পেনাল্টি চলে আসে এবং পেনাল্টির জন্য যেটা হয়, সিস্টেম ওকে নিয়ে যায় হচ্ছে পেনাল্টি জোনে। তার মানে এখন ওকে পেনাল্টিতে ফেস করতে হবে। তো পেনাল্টি জোনে আসার কারণে ও সৈনিকদের হাত থেকে তো বেঁচে যায় এবং চিন্তা করে ভাগ্য আজকের সাথে ছিল। তো যাই হোক, এখানে সে জিনহু প্রথমে তার স্ট্যামিনা বাড়ায়, মানে তুমি তো জানো যে ওই ডেনজেনের ভেতরে ও নিজেকে হিল করতে পারবে না, কিন্তু এখানে সে নিজেকে হিল করতে পারবে। তো সে তার ক্ষত ঠিক করার চেষ্টা করে। আর এখানে জিনহুর উপরে অনেক বড় বড় মনস্টার হামলা করতে থাকে এবং জিনহু এদের সবার মাঝখানে সার্ভাইভ করার জন্য কিছু টাইম পায়, যেটা ছিল হচ্ছে পেনাল্টি। আর এখন জিনহু সেই মনস্টার থেকে বেঁচে ওদের উপর হামলা করতে থাকে। আর এইদিকে রাতের বেলা জিনা যখন ঘুম থেকে ওঠে, তখন সে ঘরে তার ভাই জিনহুকে দেখতে পায় না। আর এতে ও টেনশন করা শুরু করে। আর এইদিকে জিনহু কিন্তু সকল মনস্টারদেরকে মেরে ফেলে, মানে ওই পেনাল্টি জোনের মনস্টারদেরকে মেরে ফেলেছে, এত শক্তিশালী হয়ে গিয়েছে। আর এই কারণে ওর লেভেল আরো বেড়ে যায় এবং তার ফুল রিকভারি হয়ে যায়। আর এইদিকে জিনহু আবারও করে কি সেই ডেনজেনে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় আর সিস্টেম থেকে নতুন কিছু হাতিয়ার কেনে। আর তারপর জিনহু ইগ্রিসের সাথে লড়াই পাওয়া সেই স্টোনের সাহায্যে ইগ্রিসের মতো দূর থেকে জিনিসপত্র তোলার শক্তি হাসিল করে। আই মিন ওটাকে জানি কি বলে, সাইকিক পাওয়ার। আর এরপর জিনহুর পেনাল্টি টাইম শেষ হয়, সে আবার ওই ডানজেন বা ডেনজেনে চলে আসে। আর এইদিকে চই করে কি ওই নায়িকার মতো সুন্দরী মেয়ে চাহেনকেও তার সাথে নিয়ে জেজু আইল্যান্ডে গিয়েছিল। আর চাহেন চইকে ধন্যবাদ জানায় যে ওকে সাথে নেওয়ার জন্য। আর এখানে আমরা জানতে পারি শেষবার যখন জেজু আইল্যান্ডে রেড হয়েছিল, তখন চাহেনের পুরো পাওয়ার জেগে ওঠেনি, কিন্তু এখন চাহেন একজন এস র্যাঙ্কের হান্টার হয়ে গিয়েছে। তো এখন ভালো একটা লড়াই করতে পারবে। এই জন্য চই চাহেনকে নিজেদের সাথে নিয়ে এসেছে। আর তখনই ওরা সবাই রাস্তায় চমকল একটা কিছু দেখতে পায়, যেটা ওদের কাছে অনেক অদ্ভুত মনে হয়। আর এই দিকে জিনহু তার নতুন হাতিয়ারের সাহায্যে সব সৈনিকদের দ্রুত মেরে ফেলছিল খুব সহজে। আর তখন জিনহুর নজর পড়ে সৈনিকদের মধ্যে লুকানো একটা জাদুকরের দিকে এবং বুঝতে পারে এই জাদুকররাই মূলত নতুন নতুন সৈনিকদের জন্ম দিচ্ছে। তো জিনহু তখন বুঝে যায় যদি এই খেল খতম করতে হয় তাহলে এই জাদুকরদের মারতে হবে প্রথমে। তো এরপর জিনহু করে এক এক করে সকল জাদুকরকে মারতে থাকে। আর লাস্টে শুধুমাত্র 3 জন জাদুকর বাকি ছিল, কিন্তু তখন ওই 3 জন জাদুকর করে কি অনেক বড় একটা গেলামকে এখানে ডাকে। আর এটা জিনহুর উপর হামলা করতে থাকে, কিন্তু জিনহু কোনোভাবে সেই গেলাম থেকে বেঁচে ওই জাদুকরদের মেরে ফেলে। আর পাশাপাশি জিনহু করে কি সেই বড় মনস্টারটিকেও মেরে দেয়। আর এর সাথে সাথে জিনহুর ওই মিশনে শেষ হয়ে যায়। আর মিশনটা পূরণ করার জন্য জিনহু অনেক পুরস্কার পায়, যেটার সাহায্যে জিনহু মৃত মানুষদের ছায়াকে ডাকতে পারবে। আই মিন শ্যাডো আর্মি, বুঝতে পেরেছো ব্যাপারটা, আত্মাদের আর্মি। আর এটা হলে কি হবে জানো, জিনহুর বিশাল পাওয়ার হয়ে যাবে। আর এটাই ছিল হচ্ছে জিনহুর জব চেঞ্জ মিশন, মানে সে একটা কিং হলো। এটা দেখে জিনহু অবাক হয়ে যায়। কিন্তু এরপর যখন জিনহু বুঝতে পারে যে মৃত মনস্টারদের শ্যাডোকেও সে অ্যাট্রাক্ট করতে পারবে বা আকর্ষিত করতে পারবে, তার আর্মিতে সামিল করতে পারবে, তো এখানে জিনহু করে কি তার নেক্রোম্যান্সের জবটাও অ্যাকসেপ্ট করে না এবং এর সাথে সাথে মৃত সৈনিকদের ছায়ের আওয়াজও শুনতে পায়। তো এটা দেখে জিনহু করে কি সবার প্রথমে সিস্টেমে শ্যাডোদেরকে এক্সট্রাক্ট করাতে থাকে এবং একটা কোড বানায়। মানে বিষয়টা বুঝিয়ে বলি, মানে সে যে এই শ্যাডো আর্মিদের কিভাবে জাগাবে এটার জন্য একটা কোড চয়েস করছে। তো কোডটা দেয় হচ্ছে রাইস, মানে জাগো। আর তারপর জিনহু এখানে পড়ে থাকা সকল সৈনিকদের বডি থেকে শ্যাডো গুলো এক্সট্রাক্ট করে এবং তারপর বলে অ্যারাইজ, মনে করো ওই আত্মাগুলোকে সিস্টেমে ঢুকিয়ে নিল, তারপর অ্যারাইজ করলো সফটওয়্যার মতো। এরপর সকল শ্যাডো অ্যারাইজ হয়ে যায় এবং জিনহুর আর্মিতে অ্যাড হয়ে যায়। তো এটা দেখে তখন জিনহুর মনে পড়ে ইগ্রিসের কথা, যে ইগ্রিস তো অনেক পাওয়ারফুল, ওকে কেন আমি আমার শ্যাডো আর্মিতে নিচ্ছি না। তো ইগ্রিসকেও নিজের শ্যাডো আর্মিতে শামিল করার চিন্তা করে, কিন্তু তখন জিনহু জানতে পারে যে সে একটা লিমিটের মাঝে কেবল শ্যাডোকে বের করতে পারবে। তো এটা শুনে জিনহু করে কি, মানে ইচ্ছা মতো যে যত ইচ্ছা তত আত্মা নিতে পারবে তা নয়, লিমিট রয়েছে, ধরো 1 GB মেমোরি কার্ড ওরকম। তো এই জন্য জিনহু করে কি 11টা নর্মাল যে সৈন্য রয়েছে সেগুলোকে ফিরিয়ে দিয়ে ওই 11টা সৈন্যর শক্তি দিয়ে ইগ্রিসের শ্যাডো বের করার চেষ্টা করে, মানে বের করবে আর কি। আর এই জন্য জিনহুর সামনে যে এবং অ্যারাইজ বলে, বাট তখন ইগ্রিসের শ্যাডো ওর বডি থেকে বের হতে থাকে, কিন্তু ইগ্রিসের শ্যাডো ছিল হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল। তো এই কারণে জিনহুর যে সিস্টেম সে ওর শ্যাডোটা এক্সট্রাক্ট করতে পারে না বা অ্যাড করতে পারে না। তবে জিনহুর কাছে আর 2টা সুযোগ বাকি ছিল, আর এই 2টা সুযোগ হারিয়ে ফেললে জিনহু কিন্তু আর কখনোই ইগ্রিসের শ্যাডোকে অ্যাড করতে পারবে না ওর সিস্টেমে। তো বুঝতেই পারছো ব্যাপারটা খুব রিস্কি। তো এখন জিনহু করে কি আবারও ইগ্রিসের সামনে যায় এবং
এবং অ্যারাইজ বলে, এবং সেকেন্ড বারের মতো ইগ্রিসের শ্যাডো বাইরে আসতে থাকে, কিন্তু আবারও মনে করো যে অ্যাটাচমেন্ট ফেল হয়ে যায়। মনে করো আমরা যেমন ব্লুটুথ ডিভাইস কানেক্ট করি না মোবাইলে, সেটা ফেল হয়ে যায়। তো এখন জিনুর কাছে লাস্ট সুযোগ রয়েছে। তো এটা দেখে জিনহু বুঝে যায় যে ইগ্রিসের আত্মাই মূলত নিজেকে থামাচ্ছে, কারণ সে শুরু থেকে এখানে ছিল এই সিংহাসনে হেফাজতের জন্য। সে এখানে তার রাজা আসার অপেক্ষা করছিল। তো এটা দেখে জিনহু বুঝে যায় তাকে কি করতে হবে। জিনহু তখন ইগ্রিসকে বলে, তুমি কি কোনো রাজার জন্য অপেক্ষা করছো? কোনো রাজা তোমার কাছে আসবে না, এবং যে রাজা আসার কথা সেই রাজা চলে এসেছে, আর আমি হচ্ছে তোমার সেই রাজা যার প্রতি তুমি বিশ্বস্ত থাকবে। তো এটা বলে জিনহু আবারও করে কি ইগ্রিসের শ্যাডোটা বের করার চেষ্টা করতে থাকে বা এক্সট্রাক্ট করার চেষ্টা করতে থাকে। তো এইবার ইগ্রিসের শ্যাডো ওর বডি থেকে বের হয়ে ওর সিস্টেমে এক্সট্রাক্ট হয়ে যায়, এবং জিনহুর শ্যাডো সৈনিকদের সাথে মিলে জিনহুর সামনে মাথা নিচু করে দাঁড়ায় এবং ওর আর্মিতে সামিল হয়ে যায়। আর এখন জিনহুর কথা এই শ্যাডো আর্মি যে কোনো কিছু করতে রাজি ছিল। তো বুঝতেই পারছো জিনহু এখন কোন লেভেলের ভয়ঙ্কর একটা কিছু হয়ে গিয়েছে। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে কাং থেকে যখন মারলো, ওই যে লম্বা লম্বা চুল কয়েদিদের মেরেছিল, কাংতে বলেছিল তুমি অনেক ভয়ঙ্কর দিকে এগোচ্ছ। তবে জিনহু কি ভয়ঙ্কর কোনো দিকে এগোচ্ছে? ভবিষ্যতে কি জিনহুরও অ্যাটাক অন টাইটানের এরেন ইয়াগারের হওয়ার মতো কোনো রিস্ক রয়েছে? আমার কাছে তো তাই মনে হচ্ছে, আমি জানি না, আন্দাজে বললাম। তো যাই হোক, এরপর পোস্ট ক্রেডিট সিন আমাদের সেই হান্টারদেরকে দেখানো হয় যারা জেজু আইল্যান্ডে রেড করতে যাচ্ছিল। কিন্তু এখানে হান্টার চই এবং বাকি সব হান্টার যখন মনস্টার গুলোকে দেখে, মানে যেগুলো তারা সমুদ্রে পেয়েছিল, তখন তারা জানতে পারে জেজু আইল্যান্ডের আগে যে মনস্টার গুলো ছিল, মানে যাদের সাথে এর আগে তারা হেরে এসেছে, তারা আরো ডেভেলপ হয়েছে এবং আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। তার মানে এবারও ব্যাপারটা তো সহজ হবে না। আর এখানেই সিজন 1 এর কাহিনী শেষ হয়ে যায়। তো আমি খুবই দুঃখিত যে এত দেরি হলো সেজন্য। তবে তারপরেও আমাকে ধন্যবাদ তোমাদের দেওয়া উচিত যে অন্তত আমি থেমে যাইনি, আমি চেষ্টা করেছি, টানা কাজ করেই যাচ্ছি তোমাদের জন্য। আর তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ রয়েছে, খুব শীঘ্রই আমি তোমাদের জন্য এই চ্যানেলে একটা গান রিলিজ করব। আমি ইদানিং এআই নিয়ে অনেক বেশি রিসার্চ করছি। তো আমি এআই দিয়ে কয়েকটা গান তৈরি করেছি, যেমন জন উইক নিয়ে গান তৈরি করেছি, ভেনম সিনেমার ভেনম নিয়ে গান তৈরি করেছি প্রায় 7-8টা, তারপর আমার বাচ্চার জন্য 4-5টা গান তৈরি করেছি, তারপর তোমার এনিমের তোমার কি বলে ভিনল্যান্ড সাগা নিয়ে গান তৈরি করেছি। তবে সবচেয়ে বেস্ট হয়েছে হচ্ছে মাকিবার গানটা, এবং তার কয়েক সেকেন্ড আমি প্লে করে দিচ্ছি, মানে ভিডিও শেষে প্লে করে দেবো। তো তোমরা যদি চাও যে আমি কন্টিনিউয়াসলি আমার যে মেধাটা বা স্কিলটা রয়েছে সেটা দিয়ে আমি নতুন নতুন অসাধারণ গানগুলো তোমাদেরকে উপহার দিই, কমেন্ট অবশ্যই জানাবে। তোমরা চেক করে দেখো, এই চ্যানেলে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি গতকাল, সেই শর্ট ভিডিওতে ওই গানটা আমি অলরেডি প্লে করে দিয়েছি, যার জন্য আমি এখানে প্লে করলাম না। তো ওই শর্ট ভিডিওটা দেখে আসো এবং তোমরা বলো যে আমি কি তোমাদেরকে এন্টারটেইন করার জন্য আমার কিছুটা সময় ওই এআই দিয়ে গান তৈরি করার পেছনে ব্যয় করব। কমেন্ট অবশ্যই জানাবে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি তোমাদের একটা সুখবর দেওয়ার জন্য এসেছি, সেটা হচ্ছে তোমাদের আলামিন ভাই তার একটা নিউ স্কিল আনলক করেছে। সেটা হচ্ছে, তোমরা অনেকেই জানো যে এআই দিয়ে এখন গান তৈরি করা পসিবল, এবং আমি এআই দিয়ে আমাদের যে এনিমে ফ্যান রয়েছে তাদের জন্য একটা নতুন গান তৈরি করেছি, এবং ফার্স্ট গানটা আমি তৈরি করেছি হচ্ছে মাকি মাকি নিয়ে। তো সেই গানটার কিছু অংশ আমি প্লে করে দিচ্ছি, জাস্ট গিভ মি আ হোয়াইল। এটা নিয়ে আমি কাজও করছি, প্রথম 30 সেকেন্ড আমি প্লে করে দিচ্ছি। আমার মনে হয় ডাইরেক্ট রেকর্ডেড, মানে মোবাইলে রেকর্ড করে গানটা না দিয়ে আমি এই ভিডিওটার সাথে ওই গানের লাস্ট 30 সেকেন্ড অ্যাড করে দিই। তোমরা যদি গানটা পছন্দ করো তাহলে আমি এখন থেকে কন্টিনিউয়াসলি চেষ্টা করব এআই দের নতুন নতুন ক্যারেক্টারকে নিয়ে গান তৈরি করার জন্য। তোমরা আমাকে সাজেশন দিয়ে যে ভাই অমুক ক্যারেক্টার নিয়ে গান বানান, তারপর সেই হিসেবে আমি গানটা তৈরি করব। এবং তোমরা যদি বলো তাহলে এই গানটা আমি আমাদের এই র্যান্ডম অ্যানিমেশন চ্যানেলে খুব শীঘ্রই রিলিজ করব। এবং তোমরা যদি এই ধরনের কন্টেন্ট পছন্দ করো, প্রয়োজনে আমরা সেপারেট একটা চ্যানেলই তৈরি করব শুধুমাত্র এই অ্যানিমে গানের জন্য বা অ্যানিমে এরকম মিউজিক ভিডিওর জন্য। যাই হোক, এবার আমি প্লে করে দিচ্ছি ওই গানটার 30 সেকেন্ড। She walks in slow, like a shadow at dawn. Eyes on you, got you tripping to gone. That smile like silk, but it's cold as the frost. You think she's a blessing, but nah, you're lost. With a whisper, she controls your thoughts. Every move, every word, you're caught in a plot. Her beauty's a weapon designed to deceive. You give her your heart, she don't believe. তো তোমার কাছে অবিশ্বাস্য লাগতে পারে যে এই গানটা আমি ক্রিয়েট করেছি, বাট অ্যাকচুয়ালি এটা পসিবল। এবং কিভাবে এআই দিয়ে গান তৈরি করা যায় এটাও আমি তোমাদেরকে শেখাবো। তাহলে হবে কি, দেখা যাবে তোমাদের মধ্যে থেকেও অনেক অসাম গান তৈরি হবে, এবং যদি ভাগ্যে লাগিয়া যায় দেখা গেলো একটা গান পুরো দুনিয়ায় ভাইরাল হয়ে গেল। তবে এই এআই গানগুলোতে মনিটাইজেশন দেবে কিনা, আয় হবে কিনা, আমি সেটা শিওর নয়, আমি নিশ্চিত করতে পারছি না। তবে আমি যে গানটা তৈরি করেছি এটার কমার্শিয়াল রাইটস আমার আছে। তো যাই হোক,
আমি তোমাদের এর পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে এআই দিয়ে তুমি যে কোনো ধরনের যে কোনো ভাষায় গান তৈরি করতে পারবে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। এবং আমাদের যে র্যান্ডম অ্যানিমেশন চ্যানেল রয়েছে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, মানে এটা সেভেস পেজেও যাবে আর কি এই ভিডিওটা। তো তোমরা র্যান্ডম অ্যানিমেশনে একটু যেও, ওখানে আমি এই ধরনের যে এআই বেসড যে গানগুলো আছে এনিমে ক্যারেক্টার নিয়ে তৈরি করব, সেই গানগুলো ওখানে আমি আপলোড করব। এবং আরও অনেক সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে, মানে আমার কী ধরনের নতুন নতুন স্কিল আনলক করি সেটা আমি তোমাদেরকে দেখাতে থাকবো ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।